স্যালারির চেকটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে বেশ কিছুক্ষণ হলো। বিষের পিঠে নিরাশভাবে চড়ে রয়েছে 3টে শূন্য। যতবার মাসের শেষে মাইনে নেওয়ার জন্য চেকটা হাতে পায়, ততবার চোখটা গেঁথে যায় ওই শূন্যগুলোর উপর। একটা দীর্ঘশ্বাস বুক ঠেলে চলেই আসে, আর কোনো দিকে না তাকিয়ে চেকটা বুক পকেটে রেখে অফিস থেকে বেরোয়। মনে মনে হিসেব করে আজ কে কত হাতে পেল। সায়ন্তন, মজুমদার, বিনোদ, ওর চাইতে বেশিই ওদের স্যালারি। আর স্কুল কলেজের প্রাক্তনরা, কেউ কেউ তো লাখে কামায়, আর ট্যাক্স পে করার সময় চোখের জলে নাকের জলে হয়। হাসি পায় এসব ভাবলে। কোথায় পড়ে রইল সম্রাট? কোম্পানির হয়ে দোকানে দোকানে চিমনির প্রচার আর বেচার কাজ। মাস গেলে কোম্পানি খাতা খুলে দেখে কত প্রফিট দিল। টার্গেট পুরো করতে না পারলে চোখ রাঙা জবার মতো করে বসের শাসানি, আর সেই শাসানি হজম করতে হয় নিরুপায়ভাবে। কি করবে? নামেই যে সম্রাট, কপালে যে ফকিরের। অফিস থেকে বেরিয়ে অটো ধরেছিল। অটো এসে থামলো ব্যাংকের সামনে। অটো ভাড়া মেটাচ্ছে, তখন চোখাচোখি হলো চয়নিকার সঙ্গে। উল্টো পথ দিয়ে চোখে সানগ্লাস দিয়ে এদিকেই আসছে। রোদের ছোঁয়ায় কাঁধ বেয়ে নেমে আসা খোলা চুল চিকচিক করছে। ফর্সা মুখে রাঙা আভা, ওই রোদেরই আবদারে। সম্রাট মুখটা হাসি হাসি করলো। ক্লাস 10 to 12 একসঙ্গে সামন্ত স্যারের কাছে ইংরেজি পড়েছিল। ভালোই ভাব ছিল তখন। নোট টোট দিয়ে অনেকবার সাহায্যও করেছে সম্রাট। চয়নিকা ওর দিকে তাকালো না, বরং রাস্তা ক্রস করে ও ফুটে চলে গেল। তারপর সোজা হাঁটা দিল। সম্রাট একবার ভাবলো দেখেনি মনে হয়, কিন্তু ও তো এদিকে তাকিয়েই আসছিল। তবে কি চিনতে পারলো না? সম্রাটের চেহারাটা কি খারাপ হয়ে গেল দৈনিক দৈনতায়? দীর্ঘশ্বাস পড়ল আরও একবার। ব্যাংকের গেট পেরিয়ে ভিতরে ঢুকেছে। ক্যাশ কাউন্টার ফাঁকা ছিল। চেক গলিয়ে দিল কাউন্টারের ফোকরে। বারবার চয়নিকার অ্যাভয়েড করাটা মনটাকে ঠোকরাচ্ছে। ও অ্যাভয়েড করেছে কেন? সব সময় নিজেকে সবার পিছনে পাবে সম্রাট? কেন চেনা মানুষগুলো হিসেবের বাইরে ধরবে ওকে? শুধুই কি সফলতা জীবনকে বিদায় জানিয়েছে বলে? শুনেছিল চয়নিকার বর বিডিও, তাই কি চিনতে কষ্ট হলো মামুলি ছেলে সম্রাটকে? টাকা কাউন্টারে রাখলো ক্যাশিয়ার। টাকাগুলো পকেটে পড়ল সম্রাট। বাড়ি ভাড়া, বাবার ওষুধ, মাসের খরচ মিটিয়ে বাকি যা থাকবে তা মানিব্যাগটাকে লজ্জা দেয়। দীর্ঘশ্বাস লুকিয়ে ব্যাংক থেকে বেরিয়ে ফুটপাতে দাঁড়িয়েছে। চোখ পড়ল দুটো ফুটপাতের বাচ্চার উপর। ছেঁড়া প্যান্ট, খালি গায়ে ঘুরছে দুই পথশিশু। কালো শরীর, ধুলোমাখা মুখ হাত পা, রুক্ষ চুল, কিন্তু মুখে হাসি অটুট। একজনের হাতে টিনের তারোয়াল, আর একজনের মাথায় রূপালি রাংতার মুকুট। সম্ভবত দুর্গাপুজোর পরে কার্তিকে লুট করে আমদানি করেছে এই অস্ত্র আর সজ্জা। দুই ফকির সেজেছে নকল সম্রাট। ভাবনাটা যেন বুকে পিন ফোটার মতো বিঁধল। নকল সম্রাট, নকল গর্ব, নকল খুশি আর নকল সুখ। পাওয়া যায় না? লোহাকে সোনার রঙে মুড়ে যদি নকল সোনা করা যায়, তবে এই নামের সম্রাট কি নকল সাম্রাজ্য পেতে পারে না? কালবৈশাখীর সঙ্গে শুকনো পাতা খড়কুটো উড়ে আসার মতন ভাবনাটার সঙ্গে উড়ে এলো কিছু পুরনো স্মৃতি, যেগুলো রোজ রাতে ঘুমের মধ্যে এসে কামড়ে দিয়ে যায়। ঘুম ভাঙলে বুকটা বিস্ফোরার মতন টনটন করে। ব্যথা বাড়ে যখন মনে পড়ে মল্লিকাকে। চোখে মুখে আবেভাবে মল্লিকা কি বোঝাতো না। ও কাকে চায়? সম্রাটকে না জয়ন্তকে? মল্লিকা ভালো করেই বুঝিয়ে দিত ওর প্রথম পছন্দ সম্রাট। ক্লাসরুমের জানালার পাশের বেঞ্চটায় বসে গালে হাত দিয়ে যখন তাকিয়ে থাকতো সম্রাটের দিকে, বলতো তোমার নাকটা আমার খুব পছন্দ। নামের ভিতর লুকিয়ে আছে ঐশ্বর্য আর প্রতিপত্তি। সম্রাট তখন লাজুক মুখে তাকাতো, দুর্বল স্বরে বলতো শুধু নামেই, আসলে কিন্তু ফকির। উহুঁ, যার মন বড় সেই সম্রাট। সেই ভ্রমেই তো সম্রাটের কেটে গেল 6টা বসন্ত। আর 7ম বসন্ত যখন দোরগোড়ায়, তখন জানলো মল্লিকার পছন্দ সম্রাট তো নয়, সে তো জয়ন্ত। ঘটা করে বিয়ে হলো ওদের, আর সম্রাট হলো অতিথি। জয়ন্ত বলল,
তুই হলি আমার ক্লোজ ফ্রেন্ড, তাই তুই সবসময় আমার পাশে পাশে থাকিস। সম্রাট থাকতে পারেনি, যায়নি ওদের বিয়েতে। কেন যাবে? জয়ন্তর বাবার প্রমোটারির বিজনেস, জয়ন্তও তাতে ভালো টাকা কামাচ্ছে। সেই জন্য ফকির সম্রাটের হাত ছেড়ে মল্লিকা হাত ধরল মালদার জয়ন্তর। তখন সম্রাট বেকার, গরিব বাবার ছেলে, ভবিষ্যৎ বলতে কল্পনা করেও কিছু চোখের সামনে আসে না। এখন যদিও বা একটা আবছা অববয় পায়, তখন তাও ছিল না। আর সেই জন্যই কি জয়ন্তর আগে পিছে ঘুরতে হবে? তাই যায়নি বিয়েতে। কিন্তু মল্লিকাকে না পাওয়ার দুঃখটা আর শুধু পিছিয়ে থাকার কারণের প্রত্যাখ্যানের অপমানটা বুকে রয়েই গেল, কোনো দিনও আরোগ্য না পাওয়া হার্টের ব্যামোর মতন। এখনও কোনো মেয়ে মুখের দিকে তাকালে মনে হয় বলছে সম্রাট নামটার ওজন আছে। জলতরঙ্গের মতন হাসি কান ছুঁয়ে গেল, মনে হয় বুঝি ঠাট্টা করছে। বলছে পড়াশোনাই শুধু ভালো হলেই হয় না, টাকা কামাতে জানতে হয় সব কিছু ম্যানেজ করতে। বিরূপ পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনার ক্যালিবার চাই। সে ক্যালিবার নেই সম্রাটের, তাই খালি লোকের তাচ্ছিল্য হজম করে যেতে হয়। পিছিয়ে থাকার শাস্তি হলো ছিন্ন হয়ে থাকা। উঁচুতলায় সেট হয়ে যাওয়া বন্ধুরা তাই চেনে না। আর প্রেমিকা ঘর বাঁধে ওরই নিকট বন্ধুর সঙ্গে। আর সেই বন্ধু এ সত্য জেনেও উপভোগ করে একজনের নিরুপায়তা। কিন্তু আজ কেন যেন বড় মন চাইছে নিজেকে সুখী সাজিয়ে জয়ন্ত মল্লিকার সামনে ধরতে। শুধুই যদি ওদের সামনে সুখের বুদবুদ ওড়ানো যায়। মেলার সেই ফেরিওয়ালার মতো যে সাবান জলে ফুঁ দিয়ে শূন্যে বুদবুদ ছুঁড়ে আর অবুঝ মন ছোটে সেই ফাঁকা গোলার পিছনে। এমনটা কি সম্রাট পারে না? কিছু মিথ্যের ভুরভুরি দিয়ে যদি নিজেকে সেরা ঠাউরান যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবলো অনেক। তারপর নিজেকে সেরা করে তুলতে মনে মনে কিছু মিথ্যের গয়না পরল সম্রাট। ঠিক করলো বলবে দুবাইতে চাকরি হয়ে গেছে, বলবে পিসির সম্পত্তি পেয়েছে, আর পিসির পছন্দ করা সাদামাটা গোছের পরিষ্কার মনের মেয়েকে বিয়ে করবে। পরিষ্কার মন কথাটা অবশ্যই যোগ করবে সম্রাট। এইটাই হবে মল্লিকার গালে জোর থাপ্পড়। শুধু কি মল্লিকা? এই সুখের বৃত্তান্ত শুনে কেমন হবে জয়ন্তর অবস্থা? স্থির থাকতে পারবে ওরা দুজন? সম্রাটের পেটে হাসি দাপাদাপি করে। মনের কোণ থেকে কে যেন ফিসফিসিয়ে বলে, ওদের স্থির থাকতে দিতেই তো চায় না সম্রাট। ওদের সুখী দাম্পত্যের স্থির জীবনে একটা অস্থির লহরী তুললে কেমন হয়? কি করে মনটা যে বড় অবাধ্য, কারোর শাসন মানে না, বাধা নিষেধ মানে না, শুধু বিদ্রোহ করতে জানে। আজকের এই বিদ্রোহী সম্রাটের শরীরে যেন অসুরী শক্তি। বিদ্রোহী মন নকল সুরের চাদর জড়িয়ে সত্যি সত্যি হাজির হলো জয়ন্তদের বিলাসবহুল বিশালাকার বাড়িতে। মন চঞ্চল, সম্রাট সুখী। আজ সে কথা সে জাহির করবে বুক চাপড়ে। নকল হীরা বেচতে বসেছে সম্রাট। জহুরি ধরতে পারবে কি? একটা দুরু দুরু ভয় নিয়ে যখন ঢুকলো ওদের বাংলোয়, তখন সন্ধে যায়। রাত্রির আসতে আলসেমি। কলিং বেল বাজতে দরজা খুলল জয়ন্ত নিজেই। দরজা খুলে একটু সময় নিল শর্টস পরা খালি গায়ের ঢিলেঢালা চেহারার জয়ন্ত। ওকে দেখে হাসি পেল সম্রাটের। মল্লিকা শেষে কিনা সুদীর্ঘ চেহারার নির্মেদ শরীরের এমন সুঠামো সুন্দর পুরুষালী সম্রাটকে ছেড়ে জয়ন্তকে নির্বাচন করল। গত কবছরে বেশ মুটিয়েছে, ঘাড়ে গর্দানে এক, ভুঁড়িটা শর্টের প্রান্তসীমা লঙ্ঘন করে ঝুলে পড়েছে। চুল বলতে মাথার প্রান্তরে শুষ্ক রুক্ষ ঘাসের মতন খামখেয়ালি কেশবৃন্দ যে যার মতন রয়েছে। মাংসে ঠাসা মুখে তেমন বুদ্ধিমত্তা না থাকলেও ক্ষুদে চোখে চাতুর্য আছে। দরজার একটা পাল্লা ধরে দাঁড়িয়ে জয়ন্ত ভুরু উঁচিয়ে বলল, উরি বাস, তুই? সম্রাট চিলতে হাসল। চিনতে পেরেছিস? ভেতরে আয়। জয়ন্ত পিছন ফিরতে ওর পিছু পিছু ওদের ড্রয়িং রুমে এলো সম্রাট। ড্রয়িং রুম না বলে বলা যায় বলিউডের কোনো হাই বাজেট ফিল্মের সেট। কি নেই! লেদারের সোফা, সামনেই কাঁচের সুদৃশ্য শোকেজে বিলেতি মদের সুন্দর ফিগারের বোতলে ঠাসা। দেওয়ালে ঝুলছে চিত্র বিচিত্র পেন্টিং, তার মধ্যে একটা ভ্যাঙ্গের
ঘরের কোণে কোণে শোভা পাচ্ছে বিদেশি স্কাল্পচার, রকমারি শোপিস, সব যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমরা দামি, আমাদের কেনা তোমার কম্য নয়, বুঝলে হে নকল সম্রাট। গদিওয়ালা সোফায় বসতেই শরীরটা ডেবে গেল। জয়ন্ত মোটা কাঁচের গেলাসে সোনালি তরল ঢালল। তল চোখে চেয়ে বলল, খাস নিশ্চয়ই। সম্রাট ঢোক গিলল। চোখের পিপাসা মিটলেও জিভ বঞ্চিত। জিভের তৃষ্ণা কি মেটানো উচিত নয়? তাছাড়া নিজের স্ট্যাটাসটাও তো জাহির করা দরকার। তাই বলল, এখন খাওয়া ধরেছি। জয়ন্ত গেলাস এগিয়ে দিয়ে উল্টো দিকের সোফায় ডুব দিল। মানে, এখন একটু পেকেছিস। দীর্ঘশ্বাসটাকে লুকিয়ে নিল সম্রাট। বুঝতে পারছে বুক টনটন করছে। আত্মবিশ্বাসের প্যাডেলে চাপ দিয়ে বলল, কাঁচা থাকলে গাছেই ঝুলতে হতো, কেউ হাত বাড়িয়ে পারতে চাইতো না। ওরে বাস, ঘেমা দিলি? তবে কি বলতো, যতদিন কাঁচা থাকবি ততদিনই সুখ, পাকলেই পচার ভয়টাও ধরে। গ্লাসে চুমুক দিল জয়ন্ত। গ্লাসের তরল গোলাকারে নাড়ালো সম্রাট। তোর পেছনের দিকের পেন্টিংটা ভেঙ্গের না? সোফায় বসে শরীর দুলিয়ে পেছনে ঘুরল জয়ন্ত। গাল চুলকালো। হবে। হাসল সম্রাট। কেমন আছিস তোরা? ওই আছি। সোফায় হেলান দিল জয়ন্ত। আর মল্লিকা, তাকে দেখছি না তো। মল্লিকার নাম শুনে যেন মুখটা বেঁকে গেল জয়ন্তর। আস্তে বলল, ঠিকই আছে হয়তো। কিছুক্ষণ থেমে বলল, গেল সপ্তাহ সিমলা থেকে ফিরলাম। ওখানে বন্ধুদের সঙ্গে আউটিংয়ে গিয়েছিলাম। মল্লিকা যায়নি? সাগ্রহে জানতে চাইল সম্রাট। ভুরু কুঁচকে মাথা নাড়ল জয়ন্ত। ওর ওসব পোষায় না। আমি বলিও না। আমি আমার মতন ইয়ার দোস্ত নিয়ে ঘুরি, ও ওর মতন থাকে। বলে দিয়েছি, আমার লাইফে টাং আংড়েকা নেই। জয়ন্ত ওর খাটো পা একটার উপর আরেকটা চাপিয়ে নাড়াচ্ছে। সম্রাট সোনালি তরলে প্রথম চুমুক দিল। মনে হলো সারা শরীরে একটা উত্তেজনার ঝর্ণা দাপিয়ে গেল। গলায় ঝাঁঝ লেগেছে। কষ্টে নিজের গলার জ্বালাটা লুকোতে চোখে জল চলে এলো। নাকে জল আসছিল। নাক টেনে বলল, তুই প্রচুর ওয়েট গেইন করছিস। লম্বা শ্বাস ফেলল জয়ন্ত। আর বলিস না, শালা শরীরটায় রোগের ফ্যাক্টরি হয়ে গেল। চমকালো সম্রাট। সে কি রে, এ বয়সে? গ্লাসটা কাঁচের সেন্টার টেবিলে রাখল জয়ন্ত। হাই কোলেস্টেরল, সুগার, হাই বিপি, সব একে একে শরীরের এক একটা প্রকোষ্ঠ কিনে নিয়েছে। তাও ড্রিঙ্ক করছিস? চুপ করে রইল জয়ন্ত। দু হাত মাথার পেছনে নিয়ে সোফায় গা এলিয়ে চোখ বুজল। লাইফটা বহুত বজ্জাত, বুঝলি? হ্যাপিনেস শালা এমন এক মাগি যে কখনো কারো আপন হয় না, খালি ছোটে ছোটে অন্যের কোলে। কথাগুলোর স্যাঁতস্যাঁতে ভাব জয়ন্তর বিলাসবহুল ড্রয়িং রুমে ছড়িয়ে দিচ্ছিল চরম ঔদাসীন্য। ওই ঔদাসীন্য যেন পেয়ে বসেছিল সম্রাটকেও। মনটা ভার হয়ে আসছিল। ও কি যেন বলতে এসেছিল, সব এলোমেলো হয়ে যাচ্ছে কেন? এ কি তরল পানীয়র অপগুণ? গলা ঝেড়ে বলল, মল্লিকা বাড়িতে নেই? নড়ে চড়ে বসল জয়ন্ত। দাঁড়া, ডাকছি। একটা বাজখাই হাঁক দিল জয়ন্ত। গুলাবো। রোগা চেহারার অল্প বয়সী একটা মেয়ে জড়সড় হয়ে দাঁড়ালো। জয়ন্ত তার দিকে ফিরে বলল, বৌদিকে বল সম্রাট এসেছে। মেয়েটা চলে গেল। জয়ন্ত মুখ ঝুলিয়ে বসে। বয়স আন্দাজে আরও বয়স্ক লাগছে। সম্রাট নিজেকে জাহির করার সুযোগটাই পাচ্ছে না। জয়ন্তকে দেখে মনে হচ্ছে সামনে কতগুলো ছিবড়ে পড়ে রয়েছে, যার মধ্যে রসকস, কৌতূহল, আগ্রহ কিছুই নেই। যৌবনেই এত বেশি পরিপক্ক হয়েছে যে সত্যি সত্যি পচন ধরেছে ওর মধ্যে। কিছুক্ষণ পর গায়ে সিল্কের হাউসকোট জড়িয়ে এলো মল্লিকা। বেশ হতভম্ব হয়েই নাম নিল সম্রাটের। ও মাই গড, সম্রাটজি! ওর কণ্ঠে নিজের নামটা ভরাট শোনালো। অবাধ্য মনের মতন বেইমানি করল হার্টবিট। বেসামাল হলো। মল্লিকা এগিয়ে এসে পাশে বসেছে। হেসে বলল, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। ওকে সামান্য খুঁড়িয়ে আসতে দেখল সম্রাট। তাই জিজ্ঞেস করল, তোমার পায়ে কি হয়েছে? প্রশ্নটায়
ভুরু কুঁচকে তাকালো জয়ন্ত। মল্লিকা সেদিকে দৃষ্টিপাত না করে সম্রাটের দিকে ফিরল। আর বলো কেন, আমাদের স্কুলটা গ্রামের দিকে, পায়ে হেঁটে রোজই ওই পথে যাই। একদিন জং ধরা পেরেক কামড় বসালো, ব্যাস সেপটিক হয়ে কি অবস্থা। চোখ ছোট করলো জয়ন্ত। কই, আমি জানি না তো। রাগে কিড়মিড় করে উঠল মল্লিকা। আমার কোনো খবরটা তুমি রাখো। ঠোঁটে অবজ্ঞা ঝুলল জয়ন্তর। গ্লাসে চুমুক দিল। সম্রাট অবাক হলো। তুমি স্কুলে চাকরি করো? আমার বাবা জোগাড় করে দিয়েছে। এ সত্য উদ্ঘাটনে প্রায় ব্যস্ত হয়েই বলল জয়ন্ত। মল্লিকার দু চোখে আগুন ছিটকে এলো। চিবিয়ে চিবিয়ে বলল, ওই বাপটা না থাকলে তোমার যে কি হতো তা ভেবে হাসি পায়। তাতে হয়তো আমি বেঁচে যেতাম। জয়ন্ত চোখ বুজে ফেলল। সম্রাট যেন টেনিস কোর্টে এসেছে, টিকটক এপাশ ওপাশ বলের নিক্ষেপই দেখছে। বলল, তোমাদের মাঝে বোধহয় ঝগড়া। সঙ্গে সঙ্গে হিসিস করে উঠল মল্লিকা। ঝগড়া কারা করে জানো? যাদের। কথাটা অসমাপ্ত রেখে মল্লিকা বলল, বাদ দাও। তুমি কেমন আছো বলো। মনের ভিতর সাজানো গোছানো মিথ্যেগুলো সম্রাট কিছুতেই গুছিয়ে পেশ করতে পারল না। শুধু বলল, ভালো। ওর চোখে চোখ রেখে মল্লিকা বলল, তুমি ভালোই থাকবে সম্রাট, এ আমি জানতাম, কারণ তুমি বরাবরই ভালো ছিলে। কথাটা বুকে গিয়ে লাগলো। বুকের ভেতরের বাজনাগুলোও থেমে গেছে। চারিপাশের ঐশ্বর্য চিরে যারা বলছিল আমরা দামি, তুমিও আমাদের যোগ্য নয়, তাদের কোলাহল থেমে বাজছে একটাই বাক্য, তুমি বরাবরই ভালো ছিলে সম্রাট। এ কি উপহার না সান্ত্বনা? জয়ন্ত দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ করে নড়ে চড়ে বসে বলল, এই রকমই নির্ভেজাল থাকিস রে সম্রাট, যাতে মাঝে মধ্যে আমাদের পচে যাওয়া মন মস্তিষ্কগুলো কিছুটা ফ্রেশ অক্সিজেন পায়। সম্রাট আর বসতে পারছিল না। ওর সত্যি সত্যি দম বন্ধ লাগছিল। একটা বদ্ধ ঘরে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, যেখানে শ্বাস নেওয়া যায় না, বেঁচে থাকা যায় না। তাড়াহুড়োই বলল, আজ উঠি। সোফা ছেড়ে ওদের ড্রয়িং রুম থেকে বেরোতেই কানে এলো মল্লিকার তীক্ষ্ণ কণ্ঠ। বুঝেছ, তবে কতখানি পচন ধরেছে তোমার? কি করব, পচন তো ছোঁয়াচে। তাই নাকি? মল্লিকার গলায় ব্যঙ্গ। হাসছে জয়ন্ত। তুমি কেন আমায় মজলে তা কি ভাবছো আমি জানি না? জানোই যখন, তখন জেনে শুনে বোকা হলে কেন? কপাল তাই। বাহ বাহ, বিদ্রুপের সঙ্গে হাততালি দিচ্ছে মল্লিকা। ওদের বাড়ি থেকে যত দূরে আসছিল তত গলার স্বরগুলো আবছা হয়ে আসছিল পুরনো স্মৃতি। ঝাপসা হয়ে আসছিল দু চোখ। সুখ 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 বলে একটা ভ্রমর ঘুরপাক খাচ্ছে মাথার চারপাশে। খোলা বাতাসে প্রাণপণে শ্বাস নিয়ে সম্রাটের মনে হচ্ছিল, তবে সুখ কি? বাস্তবে কারা সুখী? সম্রাটের জীবনেও নিশ্চয়ই নিজেকে সুখীর বিশেষণে ভূষিত করতে পারে না। তবে সুখ কি? একেবারেই অধরা এক বস্তু, যা কোনো দিনও মেলে না এ পার্থিব বাজারে।